আজকের ভিডিওতে আমরা শুনবো এমন একটা মুভির এক্সপ্লেনেশন যেটা এই বছরের সব থেকে সেরা মুভি। মুভির নাম হলো কালকি 2898 এডি। এই মুভিটার স্টার কাস্টে রয়েছে প্রভাস, কামাল হাসান, অমিতাভ বচ্চন, দীপিকা পাদুকোন আর দিশা পাটানির মতো অনেক বড় বড় অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস। এই সমস্ত অ্যাক্টরের অ্যাক্টিং এর কারণে এই মুভিটা আরো সুপারহিট হয়েছে। এছাড়াও এই মুভিটার স্টোরি, অ্যাকশন সিনস এবং ভিএফএক্স মুভিটাকে আরো দারুণ করে তুলেছে। আজকে আমরা এই কালকি 2898 এডি মুভিটাকে পুরো বাংলাতে এক্সপ্লেন করব। তো চলো ভিডিও শুরু করা যাক। কালকি মুভির স্টার্টিং হয় অনেক হাজার বছর আগে, সেই সময় যখন মহাভারতের যুদ্ধ চলছিল। মহাভারতের যুদ্ধে আমরা দেখি পাণ্ডবদের সেনা কৌরবদের সেনাকে হারিয়ে দেয়। এখানে অশ্বত্থামা ছাড়া বাকি সবাই মারা যায়। এখানে আমরা দেখি অশ্বত্থামার ক্যারেক্টার প্লে করেছেন অমিতাভ বচ্চন। অশ্বত্থামা যখন দেখে যুদ্ধে সে ছাড়া সবাই মারা গেছে, এমনকি তার পিতা দ্রোণাচার্যকেও পাণ্ডবরা মেরে দিয়েছে, সে ভীষণ রেগে যায় এবং সে রেগে গিয়ে সোজা ব্রহ্মাস্ত্র চালিয়ে দেয়। এই সময় কর্ণের ছেলে অভিমন্যুর স্ত্রী প্রেগনেন্ট ছিল। অশ্বত্থামা তার উপরেই ব্রহ্মাস্ত্র চালিয়ে দেয় এবং সেই বাচ্চাটা মারা যায়। এই পুরো ঘটনাটা কৃষ্ণা দেখে এবং এই পুরো ঘটনাটা দেখে সে ভীষণ রেগে যায়। এরপর কৃষ্ণা অশ্বত্থামাকে বিট করে, দেন কৃষ্ণা অশ্বত্থামাকে শ্রাপ দেয়। শ্রাপটা ছিল এরকম, অশ্বত্থামা মৃত্যুর জন্য ভিক্ষা চাইবে, তারপরও তার মৃত্যু হবে না। যতদিন না কলিযুগ পুরোপুরিভাবে শেষ হবে ততদিন সে বেঁচে থাকবে। শ্রাপ পাওয়ার পর অশ্বত্থামা রিয়েলাইজ করে যে সে খুব বড় ভুল করেছে, তাই সে কৃষ্ণাকে বলে আমি প্রায়শ্চিত্ত করতে চাই। এটা শোনার পর কৃষ্ণা অশ্বত্থামাকে প্রায়শ্চিত্ত করার চান্স দেয়। এখানে কৃষ্ণা অশ্বত্থামাকে বলে এর পরের যুগটা হবে কলিযুগ, আর সেই যুগে আসবে একজন কলি। সে হবে খুব পাওয়ারফুল এবং সে পুরো দুনিয়াকে বরবাদ করে রেখে দেবে, আর তাকেই মারার জন্য কৃষ্ণা জন্ম নেবে কল্কির অবতারে। যে মেয়ের পেটে কল্কি জন্ম নেবে, কলি তাকে মারার চেষ্টা করবে যাতে করে কল্কি জন্ম নিতে না পারে। আর এই সময় অশ্বত্থামাকে সেই মহিলাকে সাহায্য করতে হবে যাতে করে কল্কি জন্ম নিতে পারে। এরপর 6000 বছর কেটে যায় এবং মুভির গল্প প্রেজেন্টে আসে। গল্প প্রেজেন্টে আসার পর আমরা বুঝতে পারি মহাভারতের যুদ্ধে শেষ হওয়ার পরেই কলিযুগ শুরু হয়ে গিয়েছিল। কলিযুগে যে সমস্ত মানুষ জন্ম নিয়েছে তারা নিজেদেরকে খুব ডেভেলপ করে এবং তারা অ্যাডভান্স টেকনোলজিও বানিয়ে নেয়। এছাড়াও তারা নিজেদের সেফটির জন্য অনেক পাওয়ারফুল হাতিয়ারও বানিয়ে নিয়েছিল। কলিযুগের মানুষদের মধ্যে হিংসা এবং রাগ ছিল প্রচুর, তাই তারা নিজেদের মধ্যে লড়াই করতে শুরু করে এবং পুরো দুনিয়াটাকে বরবাদ করে রেখে দেয়। প্রেজেন্ট টাইমে আমরা দেখি পুরো দুনিয়া ধ্বংস হয়ে গেছে। পুরো দুনিয়ার মধ্যে একটাই এমন শহর রয়েছে যেখানে বেঁচে থাকা সম্ভব। এই শহরটা ছিল কাশী। মুভির এই সিনে বলা হয় কাশী হলো দুনিয়ার সব থেকে প্রথম শহর যেখানে মানুষ বসতি স্থাপন করেছিল। এখন কাশী শহর ছাড়া আর কোথাও বেঁচে থাকা সম্ভব নয়, কারণ সব শহর ধ্বংস হয়ে গিয়েছে। মুভির মধ্যে জানা যায় কাশী ছাড়াও একটা জায়গা রয়েছে যেখানে থাকা সম্ভব। সেই জায়গাটা ছিল সাম্বালা। সাম্বালা ঠিক কোথায় ছিল এটা খুব কম লোকই জানে। শুধুমাত্র যারা সাম্বালাতে থাকতো তারাই বলতে পারবে সাম্বালা ঠিক কোথায়। কাশীর মধ্যে আমরা দেখতে পাই সেখানে অনেক লোক বসবাস করত, যাদের মধ্যে বেশিরভাগই ছিল গরিব, তাই তাদের জীবনটাও ছিল খুব কঠিন। তারা পোকামাকড়ের মতো জীবনযাপন করত। কাশী শহরের মিডিল এরিয়াতে কমপ্লেক্স নামের একটা বড় জায়গা ছিল, যেটা দেখতে অনেকটা ইউএফওর মতো ছিল। এই কমপ্লেক্স নামের অবজেক্টটা ছিল বিশাল বড় এবং এর ভেতরে ছিল ভালো খাবার, পরিষ্কার পানি, পরিষ্কার হাওয়া, ভালো বাড়িঘর, গাছপালা, নদী, জঙ্গল, এই ধরনের আরো অনেক কিছু। তাই যারা বড়লোক ছিল তারা এখানেই বসবাস করত। পুরো কমপ্লেক্সটাকে রুল করত সুপ্রিম ইয়াস্কিন নামক এক ব্যক্তি। কাশী শহরে এখন কোনো ডলার অথবা রুপিস কারেন্সি চলে না, এখানে এখন ইউনিট নামের একটা কারেন্সি চলে। দেন এন্ট্রি হয় মুভির মেন হিরো প্রভাসের। তার নাম ছিল ভৈরবা। ভৈরবা কাশী শহরেই থাকে। ভৈরবার মা বাবা ছিল না, না ছিল কোনো ভাই বোন, তাই সে এখানে একাই জীবনযাপন করে। এর সাথে আমরা জানতে পারি ভৈরবা একজন ভালো ফাইটারও ছিল। ভৈরবার স্বপ্ন ছিল কমপ্লেক্সে যাওয়া। সে কমপ্লেক্সে গিয়ে ভালোভাবে জীবন কাটাতে চায়। কমপ্লেক্সে যাওয়ার জন্য 1 মিলিয়ন ইউনিটসের দরকার। তার কাছে এত ইউনিটস ছিল না, তাই সে এখনো কমপ্লেক্সে যেতে পারেনি।
ভৈরবার কাছে 1 মিলিয়ন ইউনিটস তো দূরের কথা, তার কাছে কিছুই ছিল না। তাই সে সবার কাছে ইউনিটস ধার করত এবং কারোর ইউনিটস আর রিটার্ন করতো না। কাশির মধ্যে একদিন সাম্বালার একজন স্পাই ঢুকে যায়, তাই সবাই মিলে তাকে ধরার চেষ্টা করে। কারণ সাম্বালার কোনো মানুষকে যদি কমপ্লেক্সকে দেয়, তাহলে কমপ্লেক্সের কমান্ডার তাকে অনেক বড় বাউন্টি দেয়, মানে অনেক বড় পুরস্কার দেয়। তাই ভৈরবাও যখন সেই সাম্বালার স্পাইকে দেখে, সে সবার সাথে ফাইট করে এবং সে তাকে ধরে নেয়। এখানে ভৈরবা জানতে পারে সেই মানুষটা সাম্বালার একজন ভালো মানুষ ছিল, কিন্তু ভৈরবার এখন ইউনিটসের দরকার ছিল যাতে করে সে কমপ্লেক্সের ভেতরে যেতে পারে। তাই ভৈরবা তাকে তার ঘরে আটকে রাখে। এরপর আমরা দিশা পাটানিকে দেখতে পাই, যে মুভিতে ভৈরবার গার্লফ্রেন্ড ছিল। তার নাম ছিল রক্সি। রক্সি ভৈরবাকে বলে সে কমপ্লেক্সের মধ্যে একটা জব পেয়েছে। যেহেতু ভৈরবার স্বপ্ন ছিল কমপ্লেক্সে যাওয়া, তাই সে রক্সিকে বলে তাকে একদিনের জন্য কমপ্লেক্সের ভেতরে নিয়ে যেতে। রক্সি রাজি হয়ে যায় এবং ভৈরবাকে তার সাথে কমপ্লেক্সে নিয়ে যায়। ভৈরবা কমপ্লেক্সে এসে ভীষণ খুশি হয়ে যায়, কারণ সে এখানে এসে দেখে কমপ্লেক্সের ভেতরে রয়েছে ভালো ভালো খাবার, পরার জন্য ভালো জামা কাপড়, নদী, জঙ্গল আর এই ধরনের সুন্দর সুন্দর আরো কত কি। এইসব দেখে ভৈরবা পাগল হয়ে যায়। এরপর সে আর রক্সি সব কিছুর মজা নিতে শুরু করে। কিন্তু কিছু সময় পরেই কমপ্লেক্সের সোলজার্সরা ভৈরবাকে দেখে নেয় এবং তাকে সেখান থেকে বার করে দেয়। বার হওয়ার পর ভৈরবার ইচ্ছা আরো বেড়ে যায় কমপ্লেক্সে যাওয়ার, কারণ সে কমপ্লেক্সের সৌন্দর্য নিজের চোখে দেখেছিল। তাই ভৈরবা ডিসাইড করে যে কমপ্লেক্সে সে গিয়েই ছাড়বে এবং সেখানেই জীবন কাটাবে। পরের সিনে কমপ্লেক্সের ভেতরে দেখানো হয় এখানে অনেক বড় একটা ল্যাব রয়েছে, তার সাথে এখানে রয়েছে অনেক মহিলা যাদের উপরে এখানকার সায়েন্টিস্টরা রিসার্চ করে থাকে। পরের সিনে আমরা কমপ্লেক্সের সুপ্রিমকে দেখতে পাই, সুপ্রিম ইয়াস্কিন। আমরা এখানে জানতে পারি সুপ্রিম ইয়াস্কিনই হলো কালি। এখানে সুপ্রিম ইয়াস্কিনকে দেখে বোঝা যায় যে সে খুব বয়স্ক ছিল এবং তার নিজের কোনো পাওয়ার ছিল না। ভিউয়ার্সদেরকে জানিয়ে রাখি, সুপ্রিম ইয়াস্কিনের ক্যারেক্টার প্লে করেছে কমল হাসান। দেন আমরা দেখতে পাই সুপ্রিম ইয়াস্কিন অর্থাৎ কালির অবস্থা ছিল খুব খারাপ। এখন সে নিজের পাওয়ার ফিরে পেতে চায় এবং পাওয়ারফুল হতে চায়। কিন্তু নিজেকে পাওয়ারফুল করার জন্য সুপ্রিম ইয়াস্কিনের একটা সিরামের দরকার ছিল, যেটা একজন প্রেগনেন্ট মহিলার পেট থেকেই পাওয়া যেতে পারে। সুপ্রিম ইয়াস্কিন তার সোলজার্সদের সাহায্যে অনেক মহিলাদের ধরে নিয়ে আসতো এবং তাদের উপর এক্সপেরিমেন্ট করত এবং তাদের উপর এক্সপেরিমেন্ট করে তাদের প্রেগনেন্ট করত। এখানে আমরা জানতে পারি এক্সপেরিমেন্টের পর যে সমস্ত মহিলারা প্রেগনেন্ট হয় তাদের খুব যত্ন নেওয়া হয়, তাদেরকে একটা আলাদা ঘরে রাখা হয়, তাদের ভালো খাবার দাবারও খাওয়ানো হয় এবং যারা এক্সপেরিমেন্টের পরও প্রেগনেন্ট হতে পারে না তাদেরকে প্রেগনেন্ট মহিলাদের দেখাশোনার কাজে লাগিয়ে দেওয়া হয়। আমরা এখানে জানতে পারি সুপ্রিম ইয়াস্কিনের যে সিরামটার দরকার ছিল সেটা এমন একজন মহিলার পেট থেকে পাওয়া যেতে পারে যে 4 মাসের বেশি দিন ধরে প্রেগনেন্ট রয়েছে। কিন্তু এখানে দেখা যায় সুপ্রিম ইয়াস্কিনের এক্সপেরিমেন্টের কারণে যে সমস্ত মহিলারা প্রেগনেন্ট হয় তারা বেশি দিন সার্ভাইভ করতে পারে না, তারা 90 থেকে 91 ডেজের মধ্যেই মারা যায়। এখানে আমরা দীপিকা পাদুকোনকে দেখতে পাই, যে ল্যাবের মধ্যে ক্যাপচার করা মেয়েদের মধ্যে একজন ছিল। আমরা এখানে জানতে পারি দীপিকা প্রেগনেন্ট ছিল না, দীপিকা ওই মেয়েগুলোর মধ্যে একজন ছিল যারা এক্সপেরিমেন্টের পরেও প্রেগনেন্ট হতে পারেনি। এখানে আমরা জানতে পারি দীপিকা যখন ছোট ছিল তখন তার বোন তাকে কমপ্লেক্সকে বেচে দেয়, তখন থেকেই দীপিকা এই কমপ্লেক্সেই থাকে। এই মুভিতে দীপিকার নাম ছিল সুমেইটি, অদ্ভুত একটা নাম, তাই আমরা দীপিকা বলেই এক্সপ্লেন করব। কিছুদিন পরে আমরা দেখতে পাই দীপিকা আসলে প্রেগনেন্ট ছিল আর সে প্রায় 5 মাস ধরে প্রেগনেন্ট ছিল, কিন্তু দীপিকা এই কথাটা সবার থেকে লুকিয়ে রেখেছিল, সে কাউকে জানতে দেয়নি যে সে প্রেগনেন্ট ছিল। কিন্তু আমরা দেখতে পাই দীপিকার প্রেগনেন্সির কথাটা লুকিয়ে রাখার পরেও একটা সোলজার্স জানতে পেরে যায় এবং সে কমান্ডারকে গিয়ে বলে দেয়। এরপর দীপিকাকে তারা তুলে নিয়ে যায় এবং তাকে একটা বড় মেশিনের মধ্যে ঢুকিয়ে দেয় এবং তার পেট থেকে সিরাম এক্সট্র্যাক্ট করতে শুরু করে দেয়। কিন্তু যখন এক্সপেরিমেন্ট শুরু হওয়ার পর 1 ফোঁটা সিরাম এক্সট্র্যাক্ট হয়, দেন মেশিনটা বন্ধ হয়ে যায় এবং পাওয়ার সাপ্লাই কাট হয়ে যায়। দেন আমরা দেখতে পাই এখান থেকে কিছুটা দূরেই একটা টেম্পল রয়েছে। এখানে দেখা যায় অশ্বত্থামাকে। অশ্বত্থামা অনেক সময় দিয়ে মেডিটেশনে ছিল, কিন্তু এখন সে জেগে গিয়েছে। অশ্বত্থামা ফিল করে যে কল্কির অবতার জন্মের সময় এসে গিয়েছে।
দেন অশ্বত্থামা সেখান থেকে বেরিয়ে যায় এবং সে সেই মহিলাকে খুঁজতে শুরু করে যে কালকির অবতারকে জন্ম দেবে। আমরা এখানে জানতে পারি সেই মহিলাটা আর কেউ নয়, যে কালকির অবতারকে জন্ম দেবে সে দীপিকা ছিল। এরপর আমরা কমপ্লেক্সে দেখতে পাই যেখানে এক ফোঁটা সিরাম এক্সট্র্যাক্ট হওয়ার পর পাওয়ার কাট হয়ে গিয়েছিল, কিন্তু আমরা দেখতে পাই যেই মেশিনের মধ্যে দীপিকা ছিল সেই মেশিনের মধ্যে এখন দীপিকার জায়গায় অন্য একটা মেয়ে চলে এসেছে। দেন সাম্বালার একজন স্পাই দীপিকাকে সেখান থেকে বার করে নেয় এবং কমপ্লেক্সের সিক্রেট রাস্তা দিয়ে তাকে নিচে নিয়ে আসে। নিচে আসার পর সে দীপিকাকে বলে নিচে একটা সিক্রেট গেট রয়েছে যেখান থেকে কমপ্লেক্সের বাইরে যাওয়া যাবে। সাম্বালার স্পাইটা আরো বলে যে সে তার ফ্রেন্ডসদের সিগন্যাল দিয়ে সেখানে ডেকে নিয়েছে। সে দীপিকাকে বলে সেখান থেকে বেরিয়ে যেতে, যাতে করে সে সাম্বালাতে যেতে পারে। দীপিকা তাকে জিজ্ঞাসা করে তুমি আমাকে কেন বাঁচাচ্ছ? স্পাই বলে আসলে সাম্বালা একটা খুব পবিত্র শহর, আর এখানকার মানুষদের মধ্যে মান্যতা ছিল যে একজন মহিলা ভগবানকে জন্ম দেবে আর ভগবান এসে সমস্ত ভালো মানুষদেরকে বাঁচাবে, এবং আমাদের মনে হয় তুমি সেই মেয়ে যার পেট থেকে কালকি অবতার জন্ম নেবে, তাই আমরা তোমাকে সাম্বালায় নিয়ে যেতে এসেছি। পর দীপিকা সেখান থেকে চলে আসে এবং বাইরে এসে দেখে তার জন্য সাম্বালার কিছু লোক আগে থেকেই ওয়েট করছে। দীপিকা তাদের সাথে বেরিয়ে পড়ে সাম্বালা যাওয়ার উদ্দেশ্যে। এরপর কমপ্লেক্সের মধ্যে দেখা যায় কমান্ডার জানতে পেরে গিয়েছে যে দীপিকা সেখান থেকে পালিয়ে গিয়েছে, তাই সে তার সব সোলজার্সদেরকে তার পেছনে লাগিয়ে দেয় এবং সে কমপ্লেক্সে ঘোষণা করে দেয় যে ব্যক্তি দীপিকাকে ধরে নিয়ে আসতে পারবে তাকে 5 মিলিয়ন ইউনিটস পুরস্কার দেওয়া হবে। এই অফারটা ভৈরবার কানে যায়। ভৈরবার স্বপ্ন ছিল কমপ্লেক্সে যাওয়া, আর তার জন্য 1 মিলিয়ন ইউনিটসের দরকার ছিল, কিন্তু এখানে তো 5 মিলিয়ন ইউনিটস দেওয়া হচ্ছে, তাই ভৈরবাও দীপিকাকে খুঁজতে বেরিয়ে পড়ে। যাদের সঙ্গে দীপিকা সাম্বালা যাচ্ছিল তাদের মধ্যে দুজনের নাম ছিল বিরান এবং কায়রা। তাদের আরো একজন সাথী ছিল। কায়রা দীপিকাকে তার নাম জিজ্ঞাসা করে। দীপিকা বলে যে তার নাম সোম80। কায়রা তাকে বলে তোমার নাম সোম80 না রেখে সুমতি রাখা উচিত। দেন দীপিকা তার নাম চেঞ্জ করে সুমতি রেখে দেয়। এরপর কমপ্লেক্সের সোলজার্সরা সুমতিকে খুঁজে পেয়ে যায় এবং সুমতির উপরে তারা অ্যাটাক করে দেয়, অ্যান্ড সেই সময় এন্ট্রি হয় ওল্ড অশ্বত্থামার। অশ্বত্থামা কমপ্লেক্সের সোলজার্সদেরকে মেরে ধুনে দেয়। দেন অশ্বত্থামা সুমতিকে বলে এখন থেকে আমি তোমাকে গার্ড করব। দেন আমরা দেখতে পাই ভৈরবাও সুমতিকে খুঁজে নিয়েছে। এখন সে সুমতিকে তার সাথে নিয়ে যেতে চায় কমপ্লেক্সকে বেচার জন্য। এখানে অশ্বত্থামা এবং ভৈরবার মধ্যে ফাইট হয়। এই ফাইটে অশ্বত্থামা ভৈরবাকে হারিয়ে দেয়। এরপর সে সুমতিকে নিয়ে সাম্বালার দিকে চলে যায়। কিছু সময় পরে কমান্ডার অফ কমপ্লেক্স ও সেখানে চলে আসে। সে এসে দেখে যে কমপ্লেক্সের সৈন্যরা মার খেয়ে পড়ে আছে এবং ভৈরবাও সেখানেই ছিল। দেন কমান্ডার ভৈরবাকে অ্যারেস্ট করে নেয়। অ্যারেস্ট হওয়ার সময় ভৈরবা বলে যখন তারা সুমতিকে নিয়ে যাচ্ছিল তখন সে শুনেছিল যে তারা সাম্বালাতে যাওয়ার কথা বলছিল। সাম্বালা কোথায় সেটা কেউ জানে না। ভৈরবা বলে আমি একমাত্র ব্যক্তি যে সাম্বালাতে যেতে পারি, তাই তোমরা আমাকে একটা চান্স দাও, আমি সুমতিকে এনে দেব। এটা শোনার পর কমান্ডার তাকে একটা চান্স দেয় সুমতিকে নিয়ে আসার জন্য। কমান্ডার বলে যদি তুমি সুমতিকে নিয়ে আসতে পারো তাহলে আমি নিজে তোমাকে কমপ্লেক্সের মধ্যে এন্ট্রি দেব। এরপর ভৈরবা সোজা ঘরে যায় এবং ঘরে গিয়ে সাম্বালার স্পাইটাকে আজাদ করে দেয়, যাকে সে ধরে রেখেছিল 5000 ইউনিটসের জন্য। ভৈরবা তাকে ট্র্যাপে ফাঁসায়। ভৈরবা বলে তাকে আর কখনো কমপ্লেক্সের মধ্যে এন্ট্রি দেওয়া হবে না, তাই আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। সাম্বালার স্পাইটা ভৈরবাকে বলে কমপ্লেক্সে যাওয়ার কোনো দরকার নেই, তোমাকে আমাদের সাথে সাম্বালা যাওয়া উচিত এবং সত্যের সাথ দেওয়া উচিত। এটা শুনে ভৈরবা এগ্রি হয়ে যায়। এটা আসলে ভৈরবা সাম্বালা যাওয়ার জন্য প্ল্যান ছিল। এরপর সে সাম্বালার স্পাইটার সাথে সাম্বালা যায় এবং সেখানে যাওয়ার পর ভৈরবা সাম্বালার স্পাইটাকে সেন্সলেস করে দেয়। দেন এরপর সে অশ্বত্থামার রূপ নিয়ে সুমতিকে তার সাথে নিয়ে যাচ্ছিল। সেই সময় আসল অশ্বত্থামা সেখানে চলে আসে এবং তাদের মধ্যে আবারও একটা ফাইট হয়। ভৈরবা এইবারে রেডি হয়ে এসেছিল, তাই সে অশ্বত্থামাকে টক্কর দেয়। দেন আমরা দেখতে পাই ভৈরবাকে ফলো করে কমপ্লেক্সের সৈন্যরাও সাম্বালাতে এসে গেছে। এরপর তারা সাম্বালার ভেতরে ঢুকে যায়
এরপর সাম্বালার সমস্ত সোলজার্সরা একত্রিত হয় এবং তাদের মধ্যে একটা বিশাল ফাইট হয়। এখানে কমপ্লেক্সের সৈন্যরা সাম্বালার সৈন্যদের ওপর ভারী পড়ে। এই সময় আমরা জানতে পারি অশ্বত্থামার হাতে যে লাঠিটা ছিল সেটা আসলে তার নয়, সেটা ছিল কর্ণের। এরপর এখানে ফ্ল্যাশব্যাক দেখানো হয় আর আমরা জানতে পারি ভৈরবাই হলো মহাভারতের সময়ের কর্ণ। দেন লড়াই করার সময় অশ্বত্থামার হাতের লাঠিটা পড়ে যায় এবং সেটা ভৈরবার কাছে চলে আসে এবং সেটা ভৈরবার হাতে আসার পর ভৈরবা প্রচন্ড পাওয়ারফুল হয়ে যায়। তার মধ্যে কর্ণের আত্মা জেগে ওঠে এবং সে কমপ্লেক্সের সোলজার্সদেরকে মারতে শুরু করে দেয়। তার সাথে সে কমপ্লেক্সের কমান্ডারকেও মেরে ফেলে এবং সে সুমতিকে বাঁচিয়ে নেয়। দেন ভৈরবা যখন সেই লাঠিটা ছেড়ে দেয় আমরা দেখতে পাই সে আগের মতো হয়ে যায়। ভৈরবা সেই ভৈরবা যে কমপ্লেক্সে যেতে চায়, যার স্বপ্ন কমপ্লেক্সে যাওয়া, তাই সে সুমতিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অশ্বত্থামা তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু সে অসফল হয়। দেন সিন কাট হয়। এরপর কমপ্লেক্সে দেখানো হয় কিছু সময় আগে আমরা দেখেছিলাম যখন সুমতির পেট থেকে সিরাম এক্সট্র্যাক্ট করার জন্য এক্সপেরিমেন্ট চলছিল, তখন এক ফোঁটা সিরাম এক্সট্র্যাক্ট হওয়ার পর মেশিন বন্ধ হয়ে গিয়েছিল। সেই এক ফোঁটা সিরাম কালির হাতে যখন দেওয়া হয়, সে সেই সিরামটা যখন তার বডিতে নেয় আমরা দেখতে পাই কালির দুর্বল শরীরটা সঙ্গে সঙ্গে খুব পাওয়ারফুল এবং মাস্কুলার হয়ে যায়। এরপর কালি ডিসাইড করে যে তার পুরো সিরামটা চাই, তাই সে এখন সুমতিকে নিজেই খুঁজতে যাবে বলে ঠিক করেছে। কারণ যদি কালি পুরো সিরামটা পেয়ে যায় তখন সে এতটাই পাওয়ারফুল হয়ে যাবে যে তাকে আর কেউ আটকাতে পারবে না। দেন এখানেই এন্ড হয় কালকি 2898 এডি মুভির। এক্সপ্লেনেশন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ গাইস, তোমাদের যদি কোনো রিকমেন্ডেশন থাকে তাহলে সেটাও কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।